স্পষ্ট লেখা রয়েছে যে কপালে আরো দুঃখ আছে। চাষি তো ভেবেই পায় না যে একজন মানুষের মৃত্যুর পরও তার কপালে আর কি বা দুঃখ থাকতে পারে। এর শেষ দেখতে চাষি খুলিটি বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রাখলো, আর প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো কি ঘটে। চাষির এমন আচরণে সন্দেহ হলো চাষি বউয়ের। চাষি বউয়ের গোয়েন্দাগিরিতে বেরিয়ে এলো যে চাষি একজন মৃত মানুষের মাথার খুলি বাড়িতে এনে লুকিয়ে রেখেছে। দুয়ে দুয়ে চার মেলালো সে, বুঝলো চাষি তার সাবেক প্রেমিকার স্মৃতি এভাবেই লুকিয়ে রাখছে ঘরের কোণে। রেগে গিয়ে সে প্রথমে খুলিটা ঝাঁটাপেটা করলো, তারপর ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেললো। এমন দুঃখের কথাই হয়তো লেখা ছিল ওই মৃত ব্যক্তির মাথার খুলির কপালের অংশে। তালসের এই পর্বে আমরা দেখার চেষ্টা করব আসলেই মানুষের মৃত্যুর পরও তার কপালে দৃশ্যত কোনো দুঃখ থাকে কিনা। মানব শরীরে সব মিলিয়ে 206টি হাড় থাকে। এর মধ্যে কোনটি ছোট, কোনটি মাঝারি, আবার কোনটি বা বড়। মানব দেহের সবচেয়ে বড় হাড়টির নাম ফিমার। আবার চিকিৎসা বিজ্ঞানের লোকজন তো একটা কঙ্কাল দেখেই বলে দিতে পারে যার কঙ্কাল সে আসলে নারী ছিল নাকি পুরুষ। না, চিকিৎসা বিজ্ঞান শেখাতে আজ আপনাদের সামনে আসেনি। এবারের তালাশ টিমের অনুসন্ধান এভাবে ধীরে ধীরে আপনাদের নিয়ে যাবে ঘটনার গভীরে। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ক্লাস চলছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। কঙ্কালের বিভিন্ন অংশের সাথে তাদের পরিচিত করাচ্ছেন এই শিক্ষক। অর্থাৎ চিকিৎসক হওয়ার প্রথম ধাপটাই শুরু হয় মানুষের কঙ্কাল দিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কঙ্কালকে বলা হয় বোনস। তাই চিকিৎসা বিজ্ঞান পড়তে হলে প্রতিটি ছাত্রছাত্রীকে এই বোনস সম্পর্কে জানা এবং অনুশীলন ধরে রাখতে ব্যক্তিগত সংগ্রহে কঙ্কাল রাখাটা অনেক জরুরি। এই বোনস বা কঙ্কাল গবেষণার কাজে লাগলেও এর সংগ্রহের কোনো নীতিমালা নেই। একটা রোলস হইলে যেন সব স্টুডেন্ট অ্যাভেলেবল কিছু কম দামের ভিতরে বোনসগুলো পাইলে এটা ভালো হইতো, বাট এটা কোনো রোলসই নাই। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে বা যদি কেউ আত্মহত্যা করে, ঠিক আছে, সেক্ষেত্রে বোনসের যেসব ফ্র্যাকচার হয় বা বোনসের যেসব ডিফর্মিটি দেখা যায়, এটা যদি আমরা নর্মাল বোনস পড়ে বা নর্মাল বোনসের গঠন জানতে না পারি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে এই বোনসটা ডিফর্ম বা আত্মহত্যা হয়েছে কিনা। এক হিসেবে দেখা যাচ্ছে দেশে মোট 18টি সরকারি এবং 45টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি বছর প্রায় 6000 শিক্ষার্থী ভর্তি হয়। এর 60 ভাগই আগের বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে কঙ্কাল কিনে নেয়। বাকি 40 ভাগ শিক্ষার্থীকে প্রায় 2500 নতুন বোনস বা কঙ্কাল কিনতে হয়। যারা মেডিকেল ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে তাদের জন্য কঙ্কাল অত্যাবশ্যক। কেন সেখানে অ্যানাটমি যে লেখাপড়া করানো হয় সেখানে কঙ্কাল খুবই প্রয়োজন। কঙ্কাল ছাড়া এই সাবজেক্টে পড়া একেবারেই সম্ভব নয়। কিন্তু এখন কঙ্কাল এটা পাওয়া যাচ্ছে না। কারণ হলো যে কঙ্কাল তৈরি করতে হলে তো মানুষের মৃত মানুষের দেহ প্রয়োজন। বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো যে মৃতদেহ পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। হাসপাতালে বেওয়ারিশ লাশ আসার সংখ্যা কমে গেছে, কঙ্কাল তৈরি হচ্ছে না। অর্থাৎ প্রয়োজনের জায়গাটিতে একটা সরবরাহের ঘাটতি তৈরি হওয়ার কথা। তাহলে প্রতি বছর যে প্রায় 2500 নতুন কঙ্কালের চাহিদা তৈরি হচ্ছে সেটা পূরণ হচ্ছে কিভাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গা ছমছম করে ওঠা একটা অপরাধের সন্ধান পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ, এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দেয়াল এমনকি ক্যান্টিনের দেয়ালেও খেয়াল করলে এমন কঙ্কাল বিক্রির বিজ্ঞাপন চোখে পড়বে। এসব দৃশ্য দেখলে মনে হবে মানুষের কঙ্কাল বুঝি খুবই সহজলভ্য। খুব কঠিন কাজও নয়, কারণ কঙ্কাল এখানে ব্যবসার একটা ভালো উপকরণ। আসলে প্রয়োজনই এই ব্যবসাকে উস্কে দিয়েছে। দাম অনেক বেড়ে যাচ্ছে, প্রত্যেক বছরই তো বাড়ে। আমাদের অ্যানাটমি ডিজিকশনে আছে, রব মামার আছে, মামা যেসব আছে, ওদের সাথে যোগাযোগ করলে এখানে ক্যাডাভার আছে, তো ওনারা বোনসটা দেয়। যখন ফার্স্ট ইয়ারে আসছিলাম তখন সিনিয়রদের কাছ থেকেই। বেশ কয়েকদিন আগে রাজশাহীর পদ্মা নদীর তীর থেকে বেশ কিছু কঙ্কাল উদ্ধার করে র্যাব এবং গ্রেপ্তার হয় 5 জন। কারণ কাজটা অবৈধ। সেই 5 জনের একজনের কাছ থেকে জানা গেল প্রক্রিয়ার কিছুটা অংশ। মেয়েরা
ছেলেরা তাদের লাগে আমাদের বলে যে আমাদের এটা ডাক্তার না হলে আমরা ডাক্তার হইতে পারবো না, তাদের আপনার ব্যবস্থা করেন। তা আমরা তখন বলি সরাসরি যে এখান থেকে ইন্ডিয়া থাকা আসে, ইন্ডিয়া থাকা আপনাদের তুলে দেবো। হাত পা খুলতে গেলে আর মাথা খুলতে গেলে 300 টাকা, আর এটা দিলে 700 টাকা, 1000 টাকার মতন পাওয়া যায় আমাদের। আমাদের ওরকম তো ওদের সাথে কথা হয় না, ও ভারতের লোকরাই কথা বলে আমাদের সাথে যে দাদা এই কলা মাল পাঠালাম, এই কলা মালের টাকাটা আপনারা দিয়ে দিন। পাইটের হাতে আমরা দিয়ে দিলাম, পাইট লিয়ে পচিয়ে দেয়। পাইটে কি বিশ্বাসী আমাদের। সীমান্তে এমন কড়াকড়ি, কিন্তু প্রয়োজন তো শেষ হয়নি। তাহলে যোগানটা আসছে কোথা থেকে? কথা হলো ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের কর্মচারী নুরুলের সাথে। আমি ওই একটু পেলাম, আমি কাজটা ছাড়ি, আগে সারা একটা কাজ দিচ্ছি না, সে কোন স্টুডেন্ট তো থাকে, অসুবিধা নেই। গোপন ক্যামেরায় এমন কথা বলার পর সরাসরি ক্যামেরার সামনে কিন্তু ভুল পাল্টালো নুরুল। তবে এবার অন্য কিছু সূত্র বেরিয়ে এলো তার কথা থেকে। না না, আমি কিছুই জানি না। যদি আমি জানতাম আপনি প্রিন্সিপালের সাথে আলাপ করে দেখতেন বা ডিপার্টমেন্টের। না না, ওদের সাথে তো আলাপ পরে করবো। আমি জাস্ট আপনার কাছ থেকে সাজেশন নিয়ে যাইতাম। না না না, আমার কাছে কিছু নেই। কিভাবে কি না, আমি তো দোকানদারি করি, আশ্চর্য, অন্য কিছু নিতে হবে না। সেটা তো আপনার দোকানদারি করেন না, এমনি আমার ছাত্র এসে বুঝছেন না, আমার ছাত্র সব কিছু। সব ছাত্ররাই? হ্যাঁ, সব ছাত্রই তো, ছাত্র এসব। এবার আমাদের সামনে অ্যানাটমি বিভাগেরই আরেক কর্মচারী কুদ্দুস। সে অবশ্য কিছু জানে না, কিন্তু বলে দিল পুরো প্রক্রিয়া। এখনো তো 42 ক্লাস আসে না? এখন তো খুব কম আছে। এখন ধরেন আগে আসছিল কলেজ আসছিল সারা বন্ধ, রাতটা। মনে করেন আমি কিন্তু দান করলো, তারা দিয়ে আমি বানাইতে দিতাম, কত নিবে? 10-15 হাজার টাকা নিবে। দান করলে পড়বে যে আমরা অন্যভাবে প্রসেস করে দিলে বানিয়ে দাম। দান করাটা কিভাবে বানান? এখানেই তো বানান? এখানে বানায়, এটার প্রসিডিংটা বাইরে থেকে লোক এটা করতে হয়। বাইরে থেকে মানে একদম বাইরে, এখানে কোনো কর্মচারী নেই। দেশের বাইরে? না, এখান থেকে আছে, কে করে তার কোনো তারা তার এই অফিস টাইমে করে না। আচ্ছা, অফিস টাইমে তারা করে না। কখন করবে এটা? ওটা পরিবার নিরিবিলি টাইমে, যখন বুঝন না থাকে তখন করবে। কাজটা তাহলে অবৈধ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রয়োজনটা কি অবৈধ? এ প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত আমরা দেব না, কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে শিক্ষার্থী, ডোম আর কর্মচারী, এদের মধ্যে প্রয়োজন আর ব্যবসার একটা যোগ সাজশ তৈরি হয়েছে। কুদ্দুসের কথা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ডোম সেকেন্দারকে খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল সেকেন্দারের 2 সহকর্মী বাবুল আর রামকে। তৈরি করে এটা কারা করে? এটা আমাদের সাথে জানেন কারা করে? ওটা কি অ্যানাটমি ডিপার্টমেন্ট? ছাত্ররাই এখন ওনারা ছাত্ররাই সরাসরি করতেছে। ছাত্ররা মানে তার বড় বাড়িতে কালেকশন করতেছে, যে পাস করে চলে এসে তাদের থেকে কালেকশন করে তারপর নেয়। ওইটা তো ওইভাবে নিচ্ছে, এটা ঠিক আছে। আর এখানে কোনো দেশীয়ভাবে প্রসেসিং করার কোনো ইয়ে নেই, সিস্টেমই নেই। না। তাহলে কি ছাত্ররাই এই ব্যবসার সাথে জড়িত? এক ছাত্র ফাঁস করলো কিভাবে এসব বোনস বেচা কেনা হয়। ক্যামেরাটি তখন গোপন ছিল। আমি তো অনেক আনে দিচ্ছি, আমাদের মেডিকেলে 4-5টা কয়েকদিন আগে আনে দিলাম, তো আর সংখ্যা ছিল না। আমি নিজেও আমারটা যেমন কিনছিলাম, আমারটা ওই সেন্টারই ছিল। কয়েকদিন টাইম লাগবে, মানে আজকে যেমন আমি টাকা পাঠাবো, আমাকে এখন কল করছিল, ওকে টাকা পাঠিয়ে দিতে হবে, হাফ টাকা দিয়ে দেবো, আর হাফ আমি কালকে যদি বলে চাকরি এসে, তাহলে আমি কালকে রাখতে যাবো। হয়তো ভারত থেকে কঙ্কাল আসার সংখ্যা কমে গেছে, কারণ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি কঙ্কালের দাম হু হু করে বাড়ছে। কিন্তু অর্থনীতির সূত্র তো বলছে চাহিদা থাকলে যোগান হবেই, সেটা বৈধ পথেই হোক আর অবৈধ। আর এই কারণেই হয়তো ইদানিং কবর থেকে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যাওয়ার খবর শোনা যায় হর হামেশাই। গাজীপুরের ধীরাশ্রম এলাকার গজারিয়া চালা কবরস্থান। গত 30 জানুয়ারি রাতে এই কবরস্থান থেকে 1টি কিংবা 2টি নয়, 23টি কঙ্কাল চুরি করে নিয়ে গেল কঙ্কাল চোররা। এমন ঘটনার সাথে সাথেই নতুন মাটি দিয়ে কবরগুলো ভরাট করে ফেলল এলাকাবাসী। কিন্তু যাদের স্বজনদের শেষ চিহ্নটুকু চলে গেছে, তাদের কষ্ট থাকবে কি দিয়ে?
ময়ূরে তো শান্তি পাওয়া যায় না, লাশ লয়ে যায় তুইলা। ভাই মরার একটা শোক আছে, আবার যেমন এখান থেকে প্রায় লাশটা সব উদয় হয়ে গেছে, মানে আরো কষ্ট ভিতরে নিয়ে মানে কিছু কি করবো আমরা মানে হতভাগ আর কি। এই ধরনের কাজ করা ইসলামে এটা বৈধতা নাই এবং এটা করা উচিত না, সবচেয়ে ঘৃণিত কাজ। কবরস্থানের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ঘরের সন্ধান পাওয়া গেল। ঘরের ভেতরের যে আলামত তাতে মনে হতে পারে কঙ্কাল চুরির আগে চোররা হয়তো এখানে বসে নেশা করেছে। এলাকায় নেশা টেশা করে, আমার মনে হয় যে এই ধরনের লোক জড়িত থাকতে পারে। সন্দেহজনক একটা গ্লাভ পাইছি, তদন্ত বিশাল ব্যাপার, এটা চলছে। গাজীপুরের এই ঘটনারও বেশ কিছুদিন আগে টাঙ্গাইলের মধুপুর এলাকায় কবর থেকে চুরি হয়ে যায় 4টি লাশ বা কঙ্কাল। এমন ঘটনা ঘটেছে ওই জেলারই মির্জাপুর এলাকাতেও, ঘটেছে সিলেটের ছাতকেও। এসব ঘটনা খবরের কাগজে এসেছে, কিন্তু কয়টি ঘটনায় বা প্রকাশিত হচ্ছে, আর কবরে লাশ বা কঙ্কাল আছে কিনা সেটাও কি প্রতিদিন গিয়ে দেখে আসা সম্ভব? রাজধানীর মূল অংশে আজিমপুর আর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের অবস্থান। এজন্য এসব কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটানো হয়তো কঠিন। আর কবর থেকে কঙ্কাল চুরির কথা শুনে অনেকটাই অবাক হন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিকাদার আবুল খায়ের। বিশ্বাস আমার হয় না, কারণ এটা লাশ দাফন করার পরে 2 দিন পরেই তো লাশটা বন্ধ হয়ে যায়। 6 মাস 1 বছর পর্যন্ত এটা কবর করলে বন্ধ থাকবো। তো ওই বন্ধ যদি কবরটা খোঁড়ার পরে এলাকাতে মানুষ থাকতে পারো বন্ধে, এগুলি গুজব কথা না। তবে উত্তরার উত্তরখানের রাজাবাড়ির এই কবরস্থানের দৃশ্য দেখুন, মনে হতে পারে অনেক মানুষের মৃত্যুর খবর পেয়ে আগে থেকেই কবর খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু না, সবগুলো কবরই পুরনো। শতকরা 90টি কবর ফাঁকা। কঙ্কাল না থাকলেও 2-1টি কবরে পড়ে আছে ফেন্সিডিলের বোতল। এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিও নেই বা আমাদের এটা জানাও নেই যে লাশ চুরি করে নিয়ে যায় বা কিছু করে। এতক্ষণ ধরে এসব দৃশ্য দেখার পর কি মনে হচ্ছে লাশ বা কঙ্কাল চুরির ঘটনাগুলো কেবলই রাজধানীর বাইরেই ঘটছে? আপাতত এটি ধরে নিন, কিন্তু একটা কথা বলতে চাই, অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেসব অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি তা কেবল ঘটনার আরো গভীরে যাওয়ার জন্যই। শাহজাহানপুর পারিবারিক কবরস্থান নামে পারিবারিক হলেও কোনো নির্দিষ্ট পরিবারের কবর হয়তো নয় এটি, কারণ প্রায় 3000 কবর আছে এখানে। 8 থেকে 10টি নতুন কবর খোঁড়া হচ্ছে, কিন্তু তখন পর্যন্ত কোনো মৃত্যু সংবাদ ছিল না। তাহলে আগাম কবর খোঁড়ার মানে কি? মানে রয়েছে ধরেন ওই যে 3টা 4টা 5টা 6টা এসে পরে, তো তাড়াহুড়ো তো করে আর কাটা যায় না, তখন এইভাবে দিতে হয়। এবার একটা মাথা খুলি পড়ে থাকতে দেখা গেল। ওই যে ওই কবর থেকে ওই হাড় উঠছে, ওই হাড় যদি তারা বলে যে ভাই হাড়টি আমরা নিশ্চিত দিয়ে দেন, আমরা দিয়ে দিই। এরা তো জানবে না যে এই হাড়গুলো উঠছে না, যাদের কবর তারা জানবে, আর অন্য মানুষ তো জানবে না। তাদেরকে আপনারা বলে হাড়গুলো ফেলে দেন? না, তাদের কাছে বলা লাগে না, এমনি আমরা খুব ভালো ফেলাই দিই। আর ওই যে এখন ওই যে ওড়াইছি ওই যে গাছ আমাদের নিয়ে ফেলাই দেবো টুকরি দিয়ে নিয়ে। সন্দেহ এলো মনে, তাই শুরু হলো গর্তের সন্ধান, কিন্তু না, কোনো গর্ত পাওয়া গেল না, পাওয়া গেল অদ্ভুত এক কক্ষ। কি আছে সেই কক্ষে আমরা দেখতে চাই, আমরা আপনাদেরকেও দেখাতে চাই, কারণ আমরা জানতে চাই আমাদের অনুসন্ধান আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে গেছে কিনা। কিন্তু একটু অপেক্ষা করতে হবে, গুনে গুনে ঠিক 4 মিনিট পর আবারও ফিরছি। একটা গর্তের খোঁজ করতে গিয়ে একটা অদ্ভুত কক্ষের সন্ধান পেয়েছিলাম। কি আছে সেই কক্ষে দেখা হয়নি। দেখতে চান? এবার তাহলে একটু নড়ে চড়ে বসুন এবং শিশু কিংবা দুর্বল চিত্তের কাউকে টিভির সামনে থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিন। কক্ষটি